ফরাসি সুগন্ধির খ্যাতি বিশ্বজোড়া। এক ফোঁটা সুগন্ধি জাগাতে পারে মধু স্মৃতি, আনন্দ অথবা স্মৃতিকাতরতা। মনকাড়া সুগন্ধি তৈরির পদ্ধতি শেখাতে ফ্রান্সে রয়েছে বিশেষায়িত এক স্কুল। বছরে মাত্র 12 জন ভর্তি হতে পারে এই স্কুলে। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিনিতি। সবশেষের খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচারক অপসারণের সাংবিধানিক শূন্যতা, ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল করছে রাষ্ট্র। নেতাকর্মীদের জনগণের কাছে পৌঁছানোর আহ্বান হাসিনার, দল গোছানোর চ্যালেঞ্জ নতুন কমিটি। চট্টগ্রামে 22 রানে হার বাংলাদেশের, লড়াইয়ের আত্মবিশ্বাস ঢাকা টেস্টে কাজে লাগাতে চান মুশফিক। রাজনাটে বাংলাদেশের মতামত পাঠানোর বিষয়ে দুই দলের নির্বাচনী প্রস্তুতি। মতামত পাঠানোর এসএমএস অথবা ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের বিষয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এজন্য সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করবে রাষ্ট্রপক্ষ। নিজ কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের একথা বলেন অ্যাটর্নি জেনারেল। 2014 সালের 17 সেপ্টেম্বর বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফেরাতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাশ হয়। 22 সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের 5 নভেম্বর সুপ্রিম কোর্টের 9 আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। 2015 সালের 5 মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এটা আইয়ুব খান যখন 60 এই একটা কনস্টিটিউশন জারি করলেন নিজে নিজে, সেখানেই প্রথম এই কনসেপ্টটা আনা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং আমাদের 72 সনের সংবিধান যখন প্রণীত হলো, সেটাকে আর রাখা হলো না। আইয়ুব খান যেটা করেছিলেন সেটাতেই যদি আমরা ফেরত যাই, তাহলে তো আমাদের, আমি মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা একটা বৃথা হয়ে যাবে। ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে 2 বিচারপতির দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি 11 আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। 8 সেপ্টেম্বর প্রকাশ হয় দ্বিমত পোষণকারী বিচারপতির রায়। হাইকোর্ট ডিভিশনের 2 জন বিচারপতি রায় দিয়েছেন, এটাকে অবৈধ ঘোষণা করে একজন বলেছেন বৈধ। এর বিরুদ্ধে অবশ্যই আমরা আপিল বিভাগে আপিল করব এবং সইমুদ্রিন নকল পাওয়ার প্রক্রিয়া আমরা আছি, এটা পেয়ে গেলেই আমরা আপিল করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাম্প্রতিক মন্তব্যকে তার একান্তই ব্যক্তিগত অভিমত বলে জানান অ্যাটর্নি জেনারেল। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্ট 5 মে রায়টি বাতিল করেছে, এরপরে প্রায় 6 মাস হয়ে গেছে। অ্যাটর্নি জেনারেল বলছেন যে সাংবিধানিক শূন্যতার কথা, উনি এর অনেক আগেও হয়তো আপিল করতে পারতেন। আরেকটা বিষয় খেয়াল করছিলাম যে এই এখন যে অবস্থা, এখন যদি কোনো বিচারপতির বিরুদ্ধে বা বিচারকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে কিভাবে ব্যবস্থা নেবে, সেটি আসলে সাংবিধানিক শূন্যতা বলছেন অ্যাটর্নি জেনারেল। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের হাইকোর্ট এবং আপিল বিভাগের যারা বিচারক, তাদের মতো করে তাদের একই পদমর্যাদায় নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার বা পিএসসির এরকম অনেকগুলি, পিএসসি চেয়ারম্যান, এরকম অনেকগুলি সাংবিধানিক পদ রয়েছে। তাদের কারো বিরুদ্ধে যদি কোনো গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠে, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো রকম কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে সেগুলি নেয়ার সুযোগ এখন আর আমাদের সংবিধানে নাই, কারণ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আপনি যেটি বলছিলেন 5 মে সেটি বাতিল করেছে। অ্যাটর্নি জেনারেল আরো আগে আপিল করতে পারতেন, কিন্তু বাংলাদেশের আইন কানুনের অবস্থা, বিচার ব্যবস্থার অবস্থা কিছুটা অ্যাটর্নি জেনারেলের কথা স্পষ্ট হয়ে উঠেছে, কারণ তিনি এখনো বাতিল করেছেন হাইকোর্ট ঠিকই, কিন্তু সই মুহুরি নকল এখনো তিনি পাননি, যেটি হচ্ছে যে সার্টিফাইড কপি অফ দি ভার্ডিক্ট, সেইটি তিনি না পেলে তিনি আসলে আপিল করতে পারছেন না। কিন্তু এর মধ্যে আসলে 4 মাস একটা অনেক লম্বা সময়। অ্যাটর্নি জেনারেলের কথা আমরা বুঝতে পারছি যে 1 মাস পরে তিনি আবেদন করবেন। এর মধ্যে আসলে এরকম কোনো সংকট তৈরি হলে সেটি কিভাবে ডিল করা হবে সে ব্যাপারে আসলে আমাদের কারোই কোনো কিছু। খালেদ এবং মুহা, আপনাদের সাথে কথা হচ্ছিল যে আসলে বড় বড় গণতন্ত্রগুলোতে যে এই ক্ষমতাটা আসলে সংসদের হাতেই থাকে বা সংসদের হাতেই থাকে। আমাদের সংবিধানও কিন্তু 1972 সালে আসল যেটা ছিল
সংসদে হাতে ছিল। তারপরে এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে চলে যায়, তারপর আবার এটি আবার সংসদের কাছে ফিরিয়ে আনা হয়েছে। তবে একটি সমালোচনা আমি না বলে পারছি না। সমালোচনাটি হচ্ছে এরকম যে আপনি বিচারকদের অপসারণে সাংবিধানিক শূন্যতার কথা বলছেন, বিচারকদের অপসারণের ক্ষেত্রে আপনি সংসদে আনছেন, কিন্তু বিচারক কিভাবে নিয়োগ দিবেন উচ্চ আদালতে সেটি এখনো করেন নাই। যাই হোক, আওয়ামী লীগের সম্মেলন শেষ হলো, সেই সংক্রান্ত কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছে সেগুলো। সেবা দিয়ে জনগণের মন জয় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। দল সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। গণভবনে সন্ধ্যায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন। টানা অষ্টমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসেন দলের জেলা পর্যায়ের নেতারা। শুরুতেই মঞ্চে বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। অকুণ্ঠ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, তাই দল শক্তিশালী করতে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আমরা যে উন্নয়ন করছি সেই কথা জনগণের কাছে নিয়ে আগামীতে ভোটের জন্য যেমন ক্যাম্পেইন করতে হবে, সাথে সাথে দলকে সুসংগঠিত করতে হবে, আবার সেই ভোট কেন্দ্রভিত্তিক কমিটি করে ওই এলাকা অঞ্চলের ভোটারদের সাথে একটা গণসংযোগ করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যেন আবারও আমরা নির্বাচনে জয়ী হয়ে আমাদের উন্নয়নের কাজের ধারাগুলি অব্যাহত রাখতে পারি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। কোন মানুষটা গৃহহারা, নিঃস্ব, ভূমিহীন, আপনারা তাদের নামটা খুঁজে বের করেন, তাদের একটা তালিকা করেন যে যারা সত্যিকার নিঃস্ব, সত্যিকার ভূমিহীন, সত্যিকার একেবারে দরিদ্র, আমরা তাদেরকে ঘর বাড়ি তৈরি করে জীবন জীবিকার ব্যবস্থা করে দেব। জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানও জানান প্রধানমন্ত্রী। জঙ্গি দমনে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেতাকর্মীদের আচরণ ইতিবাচক করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলেও জানিয়েছেন তিনি। দলের সাধারণ সম্পাদক হওয়ার পরদিন প্রথম সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতাকে স্বাগত জানাতে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ের সামনে তৃণমূল সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আনুষ্ঠানিকভাবে সবাই বরণ করে নেন নতুন সাধারণ সম্পাদককে। এরপর প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। তার পুরো বক্তব্য জুড়েই ছিল তৃণমূল কর্মীদের প্রতি প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি আর দলের প্রতি দায়বদ্ধতার কথা। নতুন পথ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, এটি তার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। আমি এখন একদিকে রাস্তা দেখব, অন্যদিকে আমি দলের অভিযোগের সমাধান স্পটে দিতে পারবো। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের গণতন্ত্র আরো সুসংহত করার কথা জানান ওবায়দুল কাদের। দল ও নেতাকর্মীদের সম্পর্কে গুণগত পরিবর্তন নিয়ে প্রত্যয়ের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জঙ্গিবাদ দমনে দেশবাসীকে সচেতন করতে একযোগে কাজ করার আহ্বান নতুন সাধারণ সম্পাদকের। ভবিষ্যতে আরো গুণগত পরিবর্তন আওয়ামী লীগের অভ্যন্তরে হবে, কারণ আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে আমাদের নেত্রীর স্বপ্ন বাংলাদেশকে বদলাবো কেমন করে। আলোচনায় উঠে আসে সাবেক সাধারণ সম্পাদকের প্রসঙ্গ। আমার অবাক লাগলো, তিনি সবকিছু ইজি, ইজি। এই যে চমক বলে, চমকটা কি হলো? সৈয়দ আশরাফুল ইসলামই আমার নাম প্রস্তাব করলেন। দলের নতুন কমিটিকে বিএনপি শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রশ্নই ছুড়ে দেন ওবায়দুল কাদের। অভিনন্দনের মধ্যে আমি অন্য কিছু খুঁজতে চাই না। সম্মেলনে আসলে কেউ বলতো না ডাল মে কুছ কালা হয়, এটা আর বলতো না। সংবাদ সম্মেলন শেষে প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন
আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেও সম্মেলন থেকে দেশে গণতন্ত্র ফেরানোর কোনো দিক নির্দেশনা আসেনি বলে মনে করছে বিএনপি। সমাপনী অধিবেশনে শেখ হাসিনা দেয়া ভাষণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের 20তম সম্মেলনে শেখ হাসিনাকে আবারও সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পরপরই নতুন নেতৃত্বকে স্বাগত জানায় বিএনপি। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তবে সমাপনী অধিবেশনে দলীয় সভাপতির বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সভানেত্রী যে কথাগুলো বলেছেন এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। আগামীবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে যে কোনো মূল্যে। এই কথাগুলো থেকে পরিষ্কার হয়ে গেছে যে তাদের লক্ষ্য কি এবং তারা কি করতে চান। সম্মেলন থেকে রাজনীতির মাঠে সম অধিকার, দুর্নীতি বন্ধ সহ জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি বলে দাবি জ্যেষ্ঠ নেতাদের। শুধুমাত্র সাধারণ সম্পাদক বদল করে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভব নয় বলে মত নজরুল ইসলাম খানের। সিদ্ধান্ত ওখানে একজনই নেন, তিনি প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী। তো ওনার মনোভাবের পরিবর্তন না হওয়া পর্যন্ত তার সাধারণ সম্পাদক যেই হোক খুব একটা কিছু রকম ফের হবে বলে মনে হয় না। দেশে গণতন্ত্র ফেরাতে এবারের সম্মেলন থেকে প্রত্যাশিত দিক নির্দেশনা পাওয়া যায়নি বলে অভিযোগ বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার। এই কাউন্সিলের মধ্য দিয়ে হয়তো আমরা প্রত্যাশা করেছিলাম যে আগামী দিনে দেশে গণতান্ত্রিক যে বন্ধাত্ব রয়েছে সেখানে থেকে হয়তো মুক্তি পাবো আমরা। তারপরও দেশ ও জনগণের অধিকার রক্ষায় নতুন কমিটি নতুন করে কাজ শুরু করবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক ভাতা বাড়িয়েছে সরকার। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত নীতিমালার খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে বাড়তি ভাতা পাবেন তারা। গবেষক ও বিজ্ঞানীদের চাকরির বয়সীমা বাড়াতে অবস্থানপত্র অনুমোদন করেছে মন্ত্রিসভা। মুক্তিযুদ্ধে সাহসিকতা আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ খেতাব পান 7 জন। এছাড়া 68 জন বীর উত্তম, 175 জন বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পান 426 জন। এসব খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত ও শহীদ পরিবার মিলিয়ে মোট 8514 জনকে ভাতা দেয় সরকার। খেতাবপ্রাপ্তদের ভাতা দেওয়া শুরু হয় 2013 সালে। তাদের সবার বর্ধিত ভাতা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। বীরশ্রেষ্ঠদের জন্য সম্মানী হলো বর্তমানে 12,000 টাকা, সেটাকে 30,000 টাকা করা হয়েছে। বীর উত্তমদের সম্মানী 10,000 টাকা, সেটা 25,000 করা হয়েছে। বীর বিক্রম 8,000 টাকা, এটাকে 20,000 টাকা করা হয়েছে। বীর প্রতীক 6,000 টাকা, সেটা 15,000 টাকা করা হয়েছে। আর অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধা তাদেরটা ভাতা ছিল 30,000 টাকা, সেটা 45,000 টাকা করা হয়েছে। বৈঠকে বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক ও বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা সংক্রান্ত একটি অবস্থানপত্র গ্রহণ করা হয়। এই অবস্থানপত্রে বয়স বাড়ানোর জন্য 3টি প্রস্তাব করা হয়েছে। তাদের বয়স বৃদ্ধির লক্ষ্যে পাবলিক সার্ভেন্টস রিটায়ারমেন্ট অ্যাক্ট 1974 সংশোধন করা যেতে পারে, এটা ওনাদের প্রস্তাব। মানে কত হবে না হবে সেটা ওনারা বলেনি, যে সংশোধন করা যেতে পারে। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন ও জাতীয় লবণ নীতির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়ামন্ত্রী সভায় টিউলিপ সিদ্দিক ও রূপা হক স্থান পাওয়ায় মন্ত্রিসভায় অভিনন্দন প্রস্তাব এবং থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য রুবাইদা আপনাকে চলে যাচ্ছি। খালেদ এবং মহুয়া, আজকে ঢাকা টেস্টের 15 জনের যে দলটা দেওয়া হয়েছে, আমি জানি খালেদ আপনার মন খারাপ, আমরা হেরে গেছি, তারপরেও ঢাকা টেস্টের জন্য কিন্তু মুশফিক এবং চন্ডিকা দুজনই আপবিট, এবং যে নতুন দলটা দেওয়া হয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং। সে খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি, আর যখন ফিরবো আরো জানাচ্ছি। ঢাকা টেস্টের জন্য 15 সদস্যের টাইগার স্কোয়াড, ডাক পেলেন শুভাশিস ও সৈকত, নেই শফিউল।
শিরোপার লক্ষ্য নিয়ে দল গড়েছে ঢাকা ডায়নামাইটস, প্রস্তুতির বাড়তি সময় খুশি ফ্র্যাঞ্চাইজি। নয়টা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের শেষ দিন 2 উইকেটে 33 রান তুলতে পারেনি টাইগাররা। সম্ভাবনা থাকলেও শেষ দিন ম্যাচের পাল্লা ইংল্যান্ডের দিকে ঝুঁকেছিল মনে করেন মুশফিকুর রহিম। দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে দলের পারফরমেন্সে সন্তুষ্ট মুশফিক। অন্যদিকে চাপের মুখে চরম পেশাদারিত্বের প্রমাণ দেয় দল নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ঢাকা টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক সৈকত ও শুভাশিস রায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটার তৈরিতেও অবদান রাখতে চায় ঢাকা ডায়নামাইটস। দল গোছানোর আগে সময় পাওয়ায় স্কোয়াড নিয়ে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিটি। আগেরবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারে শিরোপা জিততে মুখিয়ে আছে ঢাকা। এক ছাদের নিচে সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়ার্দনের মতো নাম বিপিএল 4-এ ফেভারিটের তালিকাতেই রাখছে ঢাকা ডায়নামাইটসকে। বিপিএল সিজন 3-তে প্রস্তুতির খুব একটা সময় ছিল না। তড়িঘড়ি করে দল গুছিয়ে 4 নম্বর থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে ঢাকাইয়াদের। এবার দল নিয়ে হোমওয়ার্ক করা গেছে, প্রত্যাশাটাও বড় আগের চেয়ে। আমাদের টিমটাকে আমাদের ইচ্ছা মতো যতগুলি প্লেয়ার আমরা ইন্টারন্যাশনাল থেকে নিতে পেরেছি এবং ড্রাফটে যাদের পেয়েছি, আমরা উই আর হ্যাপি দ্যাট উই ফিল দ্যাট আমাদের খুবই একটা স্ট্রং টিম আছে। এখন যদি সবাই তাদের বেস্ট দিয়ে পারফর্ম করতে পারে এবং আমাদেরকে মাঠে পারফর্ম করে চ্যাম্পিয়ন করতে পারে, এটাই আমাদের আশা গোয়িং ফরওয়ার্ড। দলে তরুণ মোসাদ্দেক সৈকত যেমন আছেন, তেমনি লেজেন্ড সাঙ্গা মাহেলারা আছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে ভারসাম্য থাকছে 3 ডিপার্টমেন্টই। এটা কিন্তু আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজেস। যদি আমার জুনিয়র ইয়াং ক্রিকেটাররা থাকে, সবারই কিছু না কিছু ট্যালেন্ট আছে, তাদেরকে সুযোগ করে দিতে হয় মাঠের ওই ট্যালেন্টটারে বের করা। এবং ওই সুযোগটা যদি আমরা তাদেরকে দিতে পারি কম্বাইন উইথ সিনিয়র ক্রিকেটার্স যারা তাদেরকে গাইডেন্স দিতে পারে, তাহলে আই থিঙ্ক ইট ইজ আ ভেরি গুড অ্যান্ড আ ভেরি পজিটিভ মিক্সচার ফর আস। অধিনায়ক সাকিবের সাথে টিম ম্যানেজমেন্টে আছেন খালেদ মাহমুদ। গতবার কোচের দায়িত্বে মিকি আর্থারের কাঁধে থাকলেও এবার সুজনেই আস্থা। যদি ক্যাপ্টেন্সি করে এবং তার রিলেশনশিপ কুমারের সাথে খুবই ভালো, তারা অনেক আগেও অনেক জায়গায় একসাথে খেলেছে, সে কুমারের কাছ থেকেও গাইডেন্স নিতে পারে, অন্যান্য প্লেয়াররাও দিতে পারে। অ্যান্ড আই ফিল দ্যাট সাকিব হ্যাজ দ্য কম্পিটেন্স টু লিড এ টিম উইচ হ্যাজ মেজরিটি অফ বাংলাদেশি প্লেয়ার্স। লোকাল মাঠে সাকিবের অনেক কম্পিটেন্স আছে। রাত 9:43 আমরা ফিরে এলাম। 2 দলের নির্বাচনী প্রস্তুতি, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আলম বলছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে হয়তো বর্তমান সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। ফরহাদ বলছেন দেশে নির্বাচন বলতে কিছু আছে, সেটা বাংলাদেশের মানুষ অনেক আগেই ভুলে গেছে। আরাফাত বলছেন নির্বাচনী প্রস্তুতি শুরু করার আগে বর্তমান সরকারের শাসন পদ্ধতির পরিবর্তন আনতে হবে। আর আমিন বলছেন আগে 2 দলকে তাদের গোড়ামি থেকে বের হয়ে আসতে হবে, তারপর নির্বাচনী প্রচারণা। সোহাগ বলছেন দেশে নির্বাচন বলতে কিছু আছে, এটা আমি বিশ্বাস করি না। শাহাদত বলছেন তৃতীয় দল এবার ক্ষমতায় আসবে। মহিউদ্দিন বলছেন বাংলাদেশে এখন ভোট ছাড়াই সরকার নির্বাচিত হয়। শাহেদ বলছেন শুভকামনা 2 দলের প্রতি, যাতে তাদের শুভবুদ্ধির উদয় হয়। খালেক বলছেন বাংলাদেশের নির্বাচনের মানে হলো জোর যা রাজ্য তার। আমেনা বলছেন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। খালেদা মুমুয়া, একটা নেতিবাচক ধারণা সবার মধ্যেই ইলেকশনটা নিয়ে, কিন্তু এবারে কাউন্সিলে কিন্তু শেখ হাসিনা তার দলকে বলেছেন প্রস্তুত হতে। আমরা বিএনপির কাছ থেকে এরকম কিছু কি আশা করতে পারি যে তারাও একটা কোনো কিছু জানাবে যে তারা প্রস্তুত আছে ইলেকশনটার জন্য? দেখেন, নির্বাচন কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটা উৎসব। আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু তা নিয়ে এত বেশি উচ্ছ্বাসে উৎসাহ নেই এবং তাদেরকে ভোট দিতে কিন্তু জোর করে প্রায় নিতে হবে, অনেক ধরনের টি শার্ট এই সেই দিয়ে তাদেরকে নিতে হবে। আমাদের কিন্তু আসলে নির্বাচনটা অনেক বড় উৎসব। এবং শেখ হাসিনা আপনি কয়েকদিন আগে আমাদের পাশের দেশের এক সংবাদপত্রের জন্য একটি সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন যে তিনিও চান যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনে যদি প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তার কিছু করার ছিল না। কিন্তু তিনি সবসময় চান যে এটি অংশগ্রহণমূলক নির্বাচন। যেটা খারাপ লাগে যে অনেক মানুষকে আমরা দেখি যারা ভোট দিতে যায় নানা কারণে ভোট না দিয়ে ফেরত আসে, তারা আসলে বিষয়টাকে খুবই মানে এবং কষ্টকর হিসেবে দেখে। কারণ হচ্ছে যে ভোট দিতে গিয়ে নিজের ভোটটি আরেকজন
দিয়ে ফেলেছে, সেই অনুভূতিটা আসলে খুব সুখকর হওয়ার কোনো কারণ নাই। তবে নির্বাচনটি খুব অংশগ্রহণমূলক হোক, সব মানুষের প্রতিদ্বন্দ্বিতায় থাক, সব দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমাদের সকলেরই আশা। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত পাঠিয়েছেন আমাদের কাছে। আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের পঞ্চম আসর শুরু হচ্ছে 24 নভেম্বর। আর্মি স্টেডিয়ামে 5 দিনের উৎসব এবার উৎসর্গ করা হচ্ছে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে। রাজধানীর একটি হোটেলে দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান আয়োজকেরা। হাজার হাজার সঙ্গীত পিপাসুদের উপস্থিতিতে প্রখ্যাত সব শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতে রাত পেরিয়ে হয় ভোর। সেই বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব এরই মধ্যে পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পরিসরের উচ্চাঙ্গ সঙ্গীত আসরের তকমা। বছর ঘুরে আবারও শুরু হচ্ছে এই উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে 5 দিনের উৎসবের পঞ্চম আসর শুরু হবে 24 নভেম্বর থেকে, শেষ হবে 28 নভেম্বর। সোমবার প্রাক উৎসব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, মহাপরিচালক লুফা নাইদ চৌধুরী সহ অনেকে। যদি মনে করেন যে না এটা আসলে কোনো কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না, সেটাও আপনারা বলবেন, তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজি পাল্টাতে পারবো। যদি মানুষেরই যদি কোনো কাজে লাগে তাহলে সে কাজ করতে কোনো লাভ নেই। আয়োজকরা জানান, অনলাইনে উৎসবে নিবন্ধন শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। নিবন্ধন করা প্রথম 50,000 দর্শকই উপভোগ করতে পারবেন রাতভর শাস্ত্রীয় সুরের মূর্ছনা। গত কয়েক বছরে নিয়মিত শিল্পীদের পাশাপাশি এবার প্রথমবারের মতো থাকবে ম্যান্ডোলিনার উপস্থাপন। ম্যান্ডোলিনা আর বাঁশির যুগলবন্দি শোনাবেন গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া শিল্পী পণ্ডিত রনু মজুমদার ও ইউ রাজেশ। এছাড়াও বাংলাদেশের 165 জন শিল্পী অংশ নেবেন এবার উৎসবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা 7টায় শুরু হয়ে চলবে ভোর 5টা পর্যন্ত। ভোরে স্টেডিয়াম থেকে ফেরার জন্য নির্দিষ্ট রুটে থাকবে বাস। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুগন্ধির পাগল নন এমন মানুষ খুব কম। একটি নিখুঁত সুগন্ধি তৈরির জন্য দরকার কারিগরের নিবিড় প্রচেষ্টা এবং দক্ষতা। জগৎ বিখ্যাত ফরাসি সুগন্ধি তৈরি হাতে কলমে শেখাতে ফ্রান্সের গ্রাসে চালু আছে বিশেষ এক স্কুল। বছরে মাত্র 12 শিক্ষার্থী ভর্তি হতে পারেন এই স্কুলে। এই ছিল রাতনাটে বাংলাদেশ আয়োজনে। আজকে রাতনাটে বাংলাদেশ শেষ করব মেক্সিকোয় ক্যাটরিনা প্যারেডের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী অনুষ্ঠানের। শুভরাত্রি।